গত ৫ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতবর্ষের কাছে আশ্রয় নেওয়ার পর আগামীকাল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। কেননা এই ১ম ২ দেশের মধ্যে বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হতে চলেছে। ভারতের বিক্রম মিশ্রি তিনি ঢাকা যাচ্ছেন এবং সেখানে গিয়ে বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হবে। এবার শেখ হাসিনাকে ঘিরে ২ দেশের সম্পর্কের অবনতি ঘটেছে এবং সেই জায়গায় কোথাও গিয়ে একটা সম্পর্কের যে মেরামতির দরকার আছে, ২ দেশের একে অপরের প্রতি যে বন্ধুত্বপূর্ণ অবস্থান আছে সেই জায়গাটাকে মেইনটেইন করার দরকার আছে। এই বৈঠক থেকে এটাই এক্সপেক্টেড। কিন্তু তার আগে এই মুহূর্তে চূড়ান্ত ভারত বিদ্বেষী মুখ হিসেবে যিনি নিজেকে সামনে নিয়ে এসেছেন, অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে দিয়েও আর হচ্ছে না। এই সনাতনীদের উপর আক্রমণ, নির্যাতন এই সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়ে চূড়ান্ত ভারত বিদ্বেষী মুখ সেই রুহুল কবির রিজভী আজকে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় এবং আবারও ভারতের মটকা গরম করে দেওয়ার মতো, ভারতের সঙ্গে যে শান্তির ব্যবস্থাটা রয়েছে সেটাকে পুরোপুরি বিঘ্ন করে দেওয়ার মতো তিনি সেরকম বিবৃতি দিলেন। আর এখানেই প্রশ্ন উঠছে, বাংলাদেশ আসলে চাইছেটা কি? এই চূড়ান্ত ভারত বিদ্বেষী জায়গাটা তৈরি যে করা হচ্ছে, সেই জায়গাটা কেন বাংলাদেশ করার চেষ্টা করছে এবং বিশেষ করে যে কথাগুলোর পরিপ্রেক্ষিতে আগামীকালের বৈঠক ভেস্তে যেতে পারে, সেই জায়গাটা বাংলাদেশ কেন তৈরি করছে? আসলে এর পিছনে কি ভয়ংকর কোনো ষড়যন্ত্র রয়েছে? যেটা করা ছাড়া বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের আর কোনো উপায় নেই? ভারতকে গালি দেওয়া, ভারতের মধ্যে চূড়ান্ত বিদ্বেষমূলক ব্যবস্থা তৈরি করা এবং ভারতকে বিচ্ছিন্ন করা। এই ৩ টি জিনিস না করলে আদতে তারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। আর এই সমস্ত কিছু করতে গেলে আসলে বিপদে পড়বেন সাধারণ বাংলাদেশবাসী। তাই তাদের নজরটাকে ঘোরাতে হবে আর সেই জন্যই কি এতখানি ভারত বিদ্বেষী উন্মত্তের মতো কথাবার্তা সামনে আসছে? এই প্রশ্নটা কিন্তু উঠে যাচ্ছে। আজকে ভারতীয় হাই কমিশন অভিযান ছিল এবং তার আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি রয়েছেন রুহুল কবির রিজভী, তিনি চূড়ান্ত হুঙ্কার দেন ভারতবর্ষের উদ্দেশ্যে এবং একের পর এক মিথ্যাচার করে যান। তিনি বলেন, তিনি দাবি করেন ভারতবর্ষ নাকি চট্টগ্রাম নিয়ে নেওয়ার দাবি করছে। প্রথমত একটা ভ্রান্ত ধারণা ছড়িয়ে দেওয়া এবং মিথ্যাচার দিয়ে শুরু করলেন বক্তব্য। কেন? কেননা ভারত অফিসিয়ালি এখনো কোনো রকম কোনো এরকম স্টেটমেন্ট কেউ দেয়নি ভারতের তরফ থেকে যে ভারত চট্টগ্রাম নিয়ে নিতে পারে। এমনকি ভারতবর্ষের যে রাজনৈতিক দলগুলি রয়েছে, তারা ক্ষমতায় থাকুক বা বিরোধী পক্ষে থাকুক বা ক্ষমতার অলিন্দে না থাকুক, সেই রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রীও আজ অব্দি এমন মন্তব্য প্রকাশ্যে করেননি যে ভারতবর্ষ চট্টগ্রাম নিয়ে নিতে পারে। তাহলে এই কথাটা রুহুল কবির রিজভী তুললেন কেন? আসলে ওই ভারত বিদ্বেষী জিগিরটা তুলে ধরতে হবে। বাংলাদেশ মানুষকে বিভ্রান্ত করতে হবে এবং বাংলাদেশের মানুষকে ভারতের বিপক্ষে খেপিয়ে দিতে হবে। ভারত বাংলাদেশের অংশ নিয়ে নিতে চায় এই জায়গাটা তুলে দিতে হবে। এবং সেই জায়গা থেকে তিনি আরো ভয়ংকর মন্তব্য করে বসলেন যে ভারত চট্টগ্রামের দিকে চোখ দিচ্ছে। যদি সেটাই হয়, বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বিহার এইটা নাকি বাংলাদেশ নিয়ে নেবে এবং সেই প্রসঙ্গে তিনি বিভিন্ন কথা বললেন যে তাদের কাছে টেকনোলজি আছে, তারা আর ওই চুপচাপ ঘরে বসে থাকার নয়। যে ১৯৭২ এর বাংলাদেশের সেনাবাহিনী ছিল সেখান থেকে অনেক উন্নতি করেছে। যদিও কি উন্নতি করেছে আর ভারতের সঙ্গে কোথায় ঠিক তফাৎটা আছে, এটা গতকালই আমি আপনাদের একটা প্রতিবেদনে জানিয়ে দিয়েছিলাম যে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং এয়ার ফোর্সের সঙ্গে বাংলাদেশের আসমান জমিনের তফাৎ আছে। যাই হোক, তা সত্ত্বেও তিনি বলেছেন যে বাংলা, বিহার, ওড়িশা নিয়ে নেবে। সিরাজের আমলের বাংলা নাকি তাদের ফেরত চায়। এই যে চূড়ান্ত ভারতের উপর আক্রমণের কথা, ভারতকে ভেঙে টুকরো, টুকরো করা, ভারতের অংশ নিয়ে নেওয়ার কথা। তিনি খুব ভালো করে জানেন যে আগামীকাল ওই বিদেশ সচিব পর্যায়ের বৈঠক এসবের জন্য ঘেঁটে যেতে পারে। তারপরও এই কথা বলছেন। আর এটা শুধু ১ম বার নয়। এই রুহুল কবির রিজভী কিছুদিন আগেই ভারতীয় পণ্য বয়কট করতে হবে করে নিজের স্ত্রীর শাড়িটা নাকি ভারতীয় বলে পুড়িয়ে দিলেন। নাটক অনেক করতে পারেন এবং সেইটা বাংলাদেশের জনতা খাচ্ছে এবং সেটা জনতা নেওয়ার পর সেটা নিয়ে উল্লসিত হচ্ছে এবং ভারত বিরোধী বিদ্বেষটা আরো বেশি করে বাড়ছে। ফলে এই রাহুল কবির রিজভী সেটা আরো বেশি, বেশি করে সামনে নিয়ে আসছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, ইউনূস প্রশাসন এই ধরনের কাণ্ডে খুব ভালো করে জানেন যে ভারতের সঙ্গে সম্পর্ক এতে অবনতি হবে এবং আগামীকালের বৈঠক ভেস্তে যেতে পারে। তারপরেও ইউনূস শুরু করে পুরো প্রশাসনই এটা নিয়ে চুপ করে মুখ বন্ধ করে বসে আছেন। তার মানে তাদের প্রচ্ছন্ন মদত আছে। তারাই চাইছে রুহুল কবির রিজভী এই ধরনের বিদ্বেষমূলক কথা বলুন। বাংলাদেশীদের মধ্যে ভারতবর্ষ সম্পর্কে আরো বেশি বিদ্বেষ ছড়ানো হোক। এবার প্রশ্নটা উঠছে কেন?
এর থেকেও বড় কথা দেখুন, ইউনিশ প্রশাসনকে নিয়ে যেটা প্রশ্ন উঠছে, গতকালই একটি ভিডিওতে যেটা আপনাদের দেখাচ্ছিলাম যে, বাংলাদেশের যারা প্রাক্তন সৈনিক আছেন, তারা নাকি হঠাৎ করে রাস্তায় নেমেছেন এবং বলছেন ৪ দিনের মধ্যে তারা কলকাতা দখল করে নেবেন। শুধু কলকাতা নয়, আসাম, ত্রিপুরা সমস্ত কিছু তারা দখল করে নেবেন। এমনকি তার আগে হুঙ্কার ছাড়া হয়েছিল তারা নাকি বাংলাস্তানের স্বপ্ন দেখছেন। যেখানে বাংলাদেশ সেন্টারে থাকবে। এদিক থেকে বাংলা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, ত্রিপুরা, সেভেন সিস্টার সমস্ত কিছু তারা নিয়ে নেবে। দিয়ে একটা আলাদা ইসলামিক কান্ট্রি তৈরি করবে, যার একটা আলাদা ইসলামিক ফ্ল্যাগ হবে, ইসলামিক জাতীয় সঙ্গীত হবে। এবং সেই কথা তারা বলে আসছেন। অর্থাৎ ১ম থেকেই তারা প্ররোচনামূলক এই কথাগুলো বলে যাচ্ছেন। এবার প্রশ্নটা হচ্ছে যে, এত কিছুর পরেও কিন্তু ভারতবর্ষ অত্যন্ত ধৈর্য ধরে পুরো ব্যাপারটাকে পর্যবেক্ষণ করছেন। যদিও অনেকেই আপনারা দেখছিলাম নরেন্দ্র মোদীকে এই নিয়ে গালাগাল করছিলেন যে, তার তো মেরুদণ্ড নেই। তিনি এখানে বোকা-হোবা হয়ে বসে আছেন। বাংলাদেশ এত চ্যাটাং, চ্যাটাং কথা বলছে, যোগী আদিত্যনাথ হলে দেখিয়ে দিতেন। দেখুন, এটাই বিদেশ নীতি, এটাই রাজনীতি। বাংলাদেশ তো চাইছে ভারতবর্ষ এটাতে রিঅ্যাক্ট করুক। বাংলাদেশ তো চাইছে ভারতবর্ষ এটাতে অ্যাটাক করুক। এবং আপনাদের কি মনে হয় বাংলাদেশ ওইটুকুনি পুঁচকে দেশ, তাকে টিপে মারতে ভারতের বেশিক্ষণ সময় লাগবে? তাও ভারত আক্রমণটা করছে বাংলাদেশকে ভয় পাচ্ছে বলে? নাকি নরেন্দ্র মোদীর সেই ক্ষমতা নেই বলে? একদমই নয়। অনেক দেশই চাইছে ভারতবর্ষ এই যুদ্ধে জড়িয়ে পড়ুক। তার কারণ হচ্ছে তাহলে ভারতবর্ষের অর্থনৈতিক ইমপ্যাক্ট হবে এবং সেখানে বাংলাদেশকে সাহায্য করতে এসে ভারতের সঙ্গে যাদের শত্রুতা আছে তারা তাদের সঙ্গে জোট বাঁধবে। আপনাদের কি মনে হয় বাংলাদেশকে আক্রমণ করলে চীন ওখান থেকে এসে জুটবে না? পাকিস্তান এখান থেকে আসবে না? তাদের এখানে কিছু লেনাদেনা নেই। কিন্তু ওই ভারতকে উত্তক্ত করতে হবে সেই হিসেবে তারা ঢুকবে। ফলে খুব সেন্সিবলি পুরো ম্যাটারটাকে দেখতে হচ্ছে। আর এই জায়গাটা কি ক্রমশ কিন্তু পেয়ে বসছে যেন বাংলাদেশ। আসলে কালকের বৈঠকে ভারতবর্ষ যখন কথা শুরু করবে, এই পয়েন্টগুলোর পাশাপাশি যেটা সবথেকে জায়গাটা উঠবে হিন্দু সনাতনীদের উপর, সেখানকার সংখ্যালঘুদের উপর যে অত্যাচার চলছে, সেটা নিয়ে বাংলাদেশকে রীতিমতো চাপে ফেলতে পারে। চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে ভারতবর্ষ চাপে ফেলতে পারে। আর এই জায়গাতে বাংলাদেশের পাল্টা চাপ দেওয়ার কিছু নেই। কিন্তু বাংলাদেশও পাল্টা চাপটা দিতে চায়। সেটা হচ্ছে যে করে হোক শেখ হাসিনাকে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনার হস্তান্তর নিয়ে তারা চাপটা সৃষ্টি করতে চায়। আর তাই ভারতবর্ষ যখন এই হিন্দুদের উপর অত্যাচার বা চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে কথা বলবে, তাদেরকে চাপে ফেলবে, তখন পাল্টা চাপ হিসেবে রাখার জন্যই এই রুহুল কবির রিজভীকে দিয়ে এই কথাগুলো বলানো হচ্ছে। আসলে দেখুন, বারবার যে কথাটা উঠে আসছে যে ভারতবর্ষ যদি বৈদেশিক সম্পর্ক ছিন্ন করে, তাহলে ভারতবর্ষের কিছুটা অর্থনৈতিক ক্ষতি হবে। কেননা বাংলাদেশে তারা গিয়ে বিজনেস করে। হ্যাঁ, বাংলাদেশে যে সামগ্রীগুলো যায় সেটার জন্য বাংলাদেশ পয়সা দিয়ে কেনে। ভারতবর্ষ একটা $16 বিলিয়ন মতো পার ইয়ার বাংলাদেশের কাছ থেকে তারা পায়। সেখান থেকে তারা জিনিসপত্রের বিনিময়ে সেইটা অর্জন করে। তো সেই জায়গাটা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে বন্ধ হয়ে যাবে। বেশ, ভারতবর্ষের একটা ধাক্কা হবে। কিন্তু এই $16 বিলিয়ন টাই কি ভারতবর্ষের অর্থনীতির মূল চিত্র? ভারতের টোটাল জিডিপি? ভারতের সামগ্রিক বাজেটটা কি শুধু বাংলাদেশের উপর ডিপেন্ড করে? একদমই তো তাই নয়। কিছুটা সেখানে ক্ষতি হবে। কিন্তু ভারতবর্ষ তার ফলে তলিয়ে যাবে এমন জায়গা নয়। কিন্তু ভারতবর্ষ যদি এই জিনিসটা বন্ধ করে দেয়, তাহলে কি হবে? ওই বেসিক চাল, ডাল, আলু, পেঁয়াজ, ডিম এগুলো বাংলাদেশে যাবে না। ফলে সেইসব জিনিসপত্রগুলো তারা কোথা থেকে পাবে? সেগুলো তো তারা প্রোডিউস করার মতো জায়গায় নেই। তাহলে তাদের সাহায্য করতে পারে কে? ২ টো দেশ থাকবে। একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে চায়না। তো চাইনাই বলুন, পাকিস্তানই বলুন, তাদের সরাসরি বাংলাদেশে আসার কোনো জায়গা নেই। তাদেরকে এয়ারলিফট করে এই জিনিস আনতে হবে। ভাবুন তো, ট্রাকে করে আলু যাচ্ছে, এতে করেই বাংলাদেশে আলুর প্রাইস এখন ৳৩০০ কিলো হয়ে গেছে বলছে। এবার এটাই যদি এয়ারলিফট করে আনতে হয়, তাহলে সেই প্রাইসটা কোথায় বেড়ে যাবে? এছাড়া আরেকটা পথ আছে, যেটা জলপথ ব্যবহার করা। এখন চীন থেকে বাংলাদেশেও সরাসরি আসার কোনো জলপথ নেই। চীনকে পুরো ঘুরে এসে ওই ভারতের পাশ দিয়ে শ্রীলঙ্কার ওইখান দিয়ে ঢুকে বাংলাদেশে এসে সাপ্লাই করতে হবে। পাকিস্তানের ক্ষেত্রেও তাই। যদি ভারতের সঙ্গে শত্রুতা হয়, পাকিস্তানকে তো ভারতের রুট ব্যবহার করে বাংলাদেশকে সাপ্লাই করতে দেবে না। তাহলে পাকিস্তানকেও যে জলবন্দরটা ব্যবহার করতে হবে, পাকিস্তান থেকে এসে পুরো ভারতবর্ষের পশ্চিম প্রান্তটা ঘুরে, পূর্ব প্রান্তটা ঘুরে বাংলাদেশে যেতে হবে। তাহলে সেই যে জিনিসগুলো, প্রোডাক্ট গুলো তাদের কাছে পৌঁছবে, সেগুলো কতখানি কস্টলি হবে। এর পাশাপাশি ভারতবর্ষ যেটা সবথেকে বেশি দিয়ে থাকে সেটা হচ্ছে মেডিকেল ভিসা। মেডিকেল ভিসা না দিলে কি অবস্থা হবে বাংলাদেশীদের? ফলে খুব শীঘ্রই যে জায়গাটা বাংলাদেশে শুরু হয়ে যাবে, সেখানকার মানুষ যারা স্বাধীনতা, স্বাধীনতা করে চিৎকার করছিলেন, তারা বুঝতে পারবেন যে এই ইউনূস প্রশাসন কতখানি ব্যর্থ, অপদার্থ। এবং যে স্বাধীনতার কথা বলছেন, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেটা করে আল্টিমেটলি তাদের কতখানি গাড্ডায় ফেলে দিয়েছেন। এটা অলরেডি মানুষ বুঝতে শুরু করে দিয়েছেন, ক্ষোভটা বাড়ছে। আর যত দিন যাবে সেটা কিন্তু তত বাড়তে শুরু করবে। চূড়ান্ত জায়গায় যাবে এবং সেই সাধারণ মানুষই গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে ছুঁড়ে ফেলে দিতে পারে। আর
সেই জায়গাটা থামাতেই এই ভারত বিদ্বেষী ওষুধটা খাওয়ানো হচ্ছে। আফিমের মতো বাংলাদেশী জনতাকে দেওয়া হচ্ছে আসল সত্যটাকে লুকিয়ে রেখে। আর এর থেকেও বড় কথা, এই ইউনূস প্রশাসন ক্ষমতায় এসেছে কিসের জন্য? এই অন্তর্বর্তী সরকারটা ক্ষমতায় এসেছে কিসের জন্য? এদেরকে সাপোর্ট করেছে কারা? যার ফলে এরা ক্ষমতায় এসছে ভারত বিরোধী শক্তিরা। এখন যদি এই ইউনূস প্রশাসন ভারত বিদ্বেষী জায়গাটা, ভারত বিরোধী জায়গাটা না দেখাতে পারে, ওই সো কল্ড যারা সাপোর্টটা করেছে, চায়না বলুন বা পাকিস্তান বলুন, তাদের সাপোর্টটা কিন্তু উঠে যাবে। যে এই ইউনূসকে দিয়ে কিছু হবে না, তখন তারা নতুন কোনো ইউনূস খুঁজে নেবে। আর সেই জায়গাতে এই ইউনূসের যে ক্ষমতায় থাকা, প্রধানমন্ত্রী সেজে থাকার যে বাসনা, সেটা পদ্মার জলে ভেসে যাবে। ফলে সেই জায়গা থেকেও মানুষকে বিভ্রান্ত করে রাখতে হবে। এই দেশগুলোকেও বার্তা দিতে হবে যে, "দেখো আমরা ভারতকে কতখানি ডিস্টার্ব করে রেখে দিয়েছি। এবার আমাদের ফান্ডিংটা করো তোমরা।" এই গুরুত্বপূর্ণ জায়গাতেই কিন্তু আগামীকালের বৈঠক হতে চলেছে। তবে দিল্লি এটা নিয়ে খুব পেশেন্টলি ব্যাপারটাকে ডিল করছে। বাংলাদেশকে বারবার সুযোগ দিতে চাইছে। আর বাংলাদেশ সেই সুযোগটাকে, সেই ভদ্রতাকে, সেই বন্ধুত্বটাকে তারা দুর্বলতা ভাবছে। আর সেইজন্য এই রুহুল কবির রিজভীর মতো প্রচন্ড রকমের ভারত বিদ্বেষী মুখকে সামনে নিয়ে আসছে এবং বাংলাদেশী জনতাকে খেপানোর চেষ্টা করে যাচ্ছে। শুধুমাত্র নিজেদের কায়েমি স্বার্থকে বজায় রাখতে। কিন্তু ওই একটা কথা আছে না? চালাকির দ্বারা মহৎ কাজ হয় না। চিরকাল সব মানুষকে বোকা বানিয়ে রাখা যায় না। বাংলাদেশ এই প্রশাসনের মাধ্যমে এই ভারত বিদ্বেষ দেখাতে গিয়ে যে কি চূড়ান্ত অরাজক জায়গায় সাধারণ বাংলাদেশী নাগরিকদের নিয়ে চলে যাচ্ছেন, সেটা তারা হাড়ে, হাড়ে টের পেতে শুরু করেছেন এবং যত দিন যাবে এই ভারত বিদ্বেষী আফিমটা চোখের সামনে থেকে যত সরে যাবে, ঠিক পাকিস্তানের মতো হালটা হয়ে যাবে। যেখানে দুধ ৳৪০০ লিটার হয়ে যায়, যেখানে গ্যাস রান্নার পাওয়া যায় না। শুধু ১ কিলো আটার জন্য মানুষ মানুষকে খুন করে দেয়। এতখানি জায়গায় চলে গেছে। ঠিক সেই জায়গাটাই বাংলাদেশে আল্টিমেটলি চলে যাবে। আর সেটা বাংলাদেশীরা যত তাড়াতাড়ি বুঝবেন, আর তাদের সরকার, তাদের প্রশাসনকে বোঝাতে সমর্থ হবেন, এই ভারত বিদ্বেষী জায়গা থেকে সরে আসবেন, তবেই কিন্তু তাদের ভালো। আর ভারত এত কথা বাংলাদেশ নিয়ে কেন ভাবছে? কেননা সবসময়ই প্রতিবেশীর ঘর শান্ত থাকুক, তাতে আমার ঘরে কোনো ঝামেলা লাগবে না। নাহলে প্রতিবেশী যখন ঝামেলার মধ্যে থাকে, তার ঘর থেকে ছিটকে ছাটকে লোকজন আমার ঘরে চলে আসে, আমাকে ডিস্টার্ব করে। ভারতবর্ষ শুধু সেই জায়গাটার জন্য পেশেন্টলি ওয়েট করছে। যুদ্ধ শুরু করা বা যুদ্ধ করা, সেটা তো ১ সেকেন্ডের ডিসিশন। যেকোনো মুহূর্তে শুরু করতে পারে। কিন্তু এটা শুরু হলে যে সম্পর্কের অবনতি হবে, সেটা মেকআপ করতে অনেক দিন সময় লাগে। ভারতবর্ষের জন্য বাংলাদেশ স্বাধীনতা পেয়েছিল। বাংলাদেশ সেই জায়গাটা ভুলে যাচ্ছে। ভারতবর্ষ কিন্তু এখনো পেশেন্টলি ওয়েট করছে। কিন্তু এত কিছুর পরেও যদি ইউনূস প্রশাসন সেই একই জিনিস চালিয়ে যায় এবং এই রুহুল কবির রিজভীদের মতো ভারত বিদ্বেষীদেরই মুখ করে চূড়ান্ত অরাজকতা ভারতবর্ষে সৃষ্টি করার চেষ্টা করে, ভারতবর্ষকে ছিন্নভিন্ন করার চেষ্টা করে, কতদিন সেই ভদ্রতা ভারত দেখাবে? সেটাও কিন্তু লাখ টাকার প্রশ্ন। আপনাদের কি মনে হয় কালকের বৈঠকের আগে বাংলাদেশের এই আগ্রাসনের পিছনে কোন ভয়ংকর খেলা রয়েছে, কোন ভয়ংকর ষড়যন্ত্র রয়েছে? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।